আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব আর্থিক ব্যবস্থায় স্থিরতা আনতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফায় 15টি জেলার 78টি আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। কোভিড-19 মোকাবিলায় দেশ এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে 92.2%। স্বাস্থ্য মন্ত্রক বিদেশ থেকে আগত সমস্ত যাত্রীদের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল জানতে এখনও কিছুটা দেরি রয়েছে। 4 বারের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স 57 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ত্রয়োদশ আইপিএলের ফাইনালে উঠেছে। করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোটা দেশ। তাতে সামিল হয়ে সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব আর্থিক ব্যবস্থায় স্থিরতা আনতে শক্তিশালী এবং প্রাণবন্ত ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। গত সন্ধ্যায় বিশ্ব বিনিয়োগকারী ভার্চুয়াল গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করে শ্রী মোদী বলেন, ভারতকে বৈশ্বিক বৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে সরকার যাবতীয় প্রচেষ্টা চালাবে। তিনি বলেন, ভারত এমন একটি দেশ যেখানে বিনিয়োগকারীরা বিশ্বাসযোগ্যতা, গণতান্ত্রিক চাহিদা, স্থিতিশীলতা, স্থায়িত্ব এবং দূষণমুক্ত উন্নয়নের সঙ্গেই মুনাফা অর্জন করতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে সাম্প্রতিক সংস্কারের ফলে দেশের কৃষকদের সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। প্রযুক্তি ও আধুনিক প্রক্রিয়াকরণের মাধ্যমে শীঘ্রই ভারত কৃষি রপ্তানি ক্ষেত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। প্রধানমন্ত্রী জানান, ভারতে বিনিয়োগকারীরা গণতন্ত্র, লোকশক্তি, চাহিদার পাশাপাশি বৈচিত্র্যের সুবিধা লাভ করতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর অভিযানের লক্ষ্য ভারতকে বিশ্ব ম্যানুফ্যাকচারিংয়ের গন্তব্য হিসেবে গড়ে তোলা। কোভিড-19 অতিমারির সময় ভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত ঘুরে দাঁড়ানোর অসাধারণ প্রাণশক্তির পরিচয় দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, ভারতের আসল শক্তি গোটা বিশ্ব দেখতে পেয়েছে। India has shown remarkable resilience in this pandemic, be it fighting the virus or ensuring economic stability. It is because of the support of the people who practice social distancing and wearing of masks that India has given such a strong fight to the virus. India's quest to become Atmanirbhar is not just a vision but a well-planned economic strategy. A strategy to make India into a global manufacturing powerhouse. বিশ্ব বিনিয়োগকারী ভার্চুয়াল গোল টেবিল বৈঠকের যৌথভাবে আয়োজক অর্থমন্ত্রক এবং জাতীয় বিনিয়োগ ও পরিকাঠামো তহবিল। বিহার বিধানসভা নির্বাচনে তৃতীয় তথা চূড়ান্ত দফায় আগামীকাল ভোট নেওয়া হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। গত সন্ধ্যায় 15টি জেলার 78টি বিধানসভা আসনে নির্বাচনী প্রচারাভিযান শেষ হয়। একই সঙ্গে আগামীকাল পশ্চিম চম্পারণের বাল্মীকিনগর লোকসভা আসনের উপনির্বাচনেও ভোট গ্রহণ। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা নির্বাচনী প্রচারে কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিক, মূল্যবৃদ্ধি এবং শিক্ষার বিষয়গুলি তুলে ধরেন। বিজেপি নেতারা একদিকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্যের উদ্যোগ, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং দেশের নিরাপত্তার ব্যবস্থার দিকটির ওপর আলোকপাত করেন। অন্যদিকে আরজেডি এবং কংগ্রেস নেতৃত্ব লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের অবস্থা, নোটবন্দি এবং বেকারত্বের বিষয়ে জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটি গর্বের বিষয় যে এবারের বিহার বিধানসভা নির্বাচনে উন্নয়নই মূল লক্ষ্য হয়ে উঠেছে। বিহারবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে তিনি আস্থা ব্যক্ত করে বলেন, কেন্দ্রের এনডিএ এবং রাজ্যের জেডিইউ বিজেপি সরকারের পরিচালনায় বিহার উন্নয়নী ক্ষেত্রে এই দশকের নতুন মাইলফলক স্পর্শ করবে। এনডিএ সরকার রাজ্যে বিদ্যুৎ, জল, সড়ক, শিক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় বহু উন্নতি করেছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কোন্তের সঙ্গে বৈঠক করবেন। দুপক্ষের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দুটি দেশের মধ্যে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে পারে। উল্লেখ্য, ভারত ও ইতালির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক নিহিত রয়েছে এবং দুটি দেশই গণতান্ত্রিক মূল্যবোধ, আইন এবং বিশ্ব শান্তি ও সুস্থিতি বজায় রাখার ব্যাপারে সমান আগ্রহী।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়ার মাত্রা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে। গত 21শে মে থেকে এই মাত্রা কার্যকর হয়। এই মাসের 1 তারিখে দৈনিক যাত্রীর সংখ্যা 2,05,000-এ পৌঁছেছে। করোনা আবহে বিমান পরিষেবা পুনরায় চালু করার সময় বিমানগুলি তাদের আসন সংখ্যা 33% যাত্রী বহন করত। সে সময় গড়ে দৈনিক যাত্রীর সংখ্যা ছিল 30,000-এর মতো। পরে তা 2 দফায় বাড়িয়ে যাত্রী পরিবহন সংখ্যা আসন সংখ্যার 60% করা হয়। উৎসবের মৌসুমে চাহিদার কথা মাথায় রেখে এই হার শতকরা 70 থেকে 75 করা হতে পারে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কোভিড-19 মোকাবিলায় দেশ এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। এ পর্যন্ত 77 লক্ষেরও বেশি মানুষ সংক্রমণ মুক্ত হওয়ায় দেশের সুস্থতার হার দাঁড়িয়েছে 92.2%। গত একদিনে 55,000-এর বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে চিকিৎসাধীন রোগীর তুলনায় 15 গুণ বেশি। একই সময়ে যদিও দৈনিক সংক্রমণ কিছুটা বেড়েছে, একদিনে নতুন করে আক্রান্ত প্রায় 50,000। এ সময় মৃত্যু হয়েছে 704 জনের, যার ফলে মৃত্যুহার 1.49%-এই স্থির রয়েছে। দেশে একদিনে 12,10,000 নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত মোট 11,42,00,000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হলো। এদিকে স্বাস্থ্য মন্ত্রক বিদেশ থেকে আগত সমস্ত যাত্রীদের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে। যাত্রার আগে প্রত্যেকে www.newdelhiairport.in-এ সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে বা বিমানবন্দরে প্রবেশের পর নির্দিষ্ট কাউন্টারে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। যাত্রীদের এয়ারলাইন্স কোম্পানিগুলি থেকেও 14 দিন কোয়ারেন্টাইনে থাকা বা সরকারি নির্দেশ মেনে চলার ব্যাপারে স্বঘোষণাপত্র জমা দিতে হবে। 10 বছরের নিচে শিশু, গর্ভবতী মহিলা, পরিবারের কারোর মৃত্যু বা মা, বাবা অথবা কোনো নিকটাত্মীয় অসুস্থতার ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 89% ছাড়িয়ে গেছে। গত 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 4,187 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে মোট 3,50,449 জন সুস্থ হয়ে উঠলেন। একই সময় নতুন করে 3,948 জন করোনায় আক্রান্ত হওয়ায় এখনো পর্যন্ত মোট 3,93,524 জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে একদিনে আরও 54 জনের এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল 7,122 জন। আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হতে চলেছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল টুইট করে জানিয়েছেন, 11ই নভেম্বর এই পরিষেবা শুরু হবে। যাত্রীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল নবান্নে আরেক দফা রেল রাজ্য বৈঠকের পর সরকারিভাবে কিছু জানানো না হলেও রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে 362টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। 9 তারিখ ফের বৈঠক বসবে রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের মধ্যে। সেখানেই মান্য কার্যবিধি, এসওপি ও টাইম টেবিল প্রকাশ করা হবে বলে খবর। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। দুদিনের রাজ্য সফরে এসে গতকাল বাঁকুড়ার পুয়া বাগানে সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নেতা বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। শ্রী শাহ দাবি করেন, মমতা ব্যানার্জির সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে তুলবে। সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে নিউ টাউনের হোটেলে বিএসএফের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর যাবেন দক্ষিণেশ্বর। মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে তিনি টালিগঞ্জে গিয়ে বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন। এরপর ইজেডসিসিতে তাঁর সাংগঠনিক বৈঠক করার কথা। আমেরিকার হোয়াইট হাউস দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বেশ কিছুটা এগিয়ে গেলেও ম্যাজিক সংখ্যা 270-এ এখনো পৌঁছতে পারেননি। 5টি প্রদেশ অ্যারিজোনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নেভাডা এবং নর্থ ক্যারোলিনায় গণনা চলতে থাকায় ফল যে কারোর পক্ষে যেতে পারে। এখনো পর্যন্ত প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট বাইডেনের ঝুলিতে গেছে 253টি ইলেকটোরাল কলেজের ভোট এবং ট্রাম্পের দখলে আছে 213টি। এদিকে জর্জিয়ায় গণনা চলাকালীন নির্দিষ্ট সময়ের পরে আসা ব্যালটের যথার্থতা নিয়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছিলেন তা খারিজ হয়ে গেছে। জর্জিয়ার বিচারক জেমস ব্যাস জানান, অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। মিশিগানে গণনা বন্ধ করার আর্জির প্রেক্ষিতে বিচারক অভিযোগটি ভিত্তিহীন বলে জানিয়েছেন। 4 বারের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স 57 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ত্রয়োদশ আইপিএল এ ফাইনালে উঠেছে। এই নিয়ে ষষ্ঠবার ফাইনালে পৌঁছল মুম্বাই। আবুধাবিতে আজ এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব আর্থিক ব্যবস্থায় স্থিরতা আনতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফায় আগামীকাল ভোট নেওয়া হবে।
কোভিড-19 মোকাবিলায় দেশ এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে 92.2%। খবর শেষ হলো।